আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। গুলশানের হলি আর্টিজানে নারকীয় হামলার ৮ বছর আজ, জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস, প্রশ্নোত্তর পর্বে দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মজুরি দাবির ভোট গ্রহণ এবং নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও ঠকছেন ক্রেতারা, আগামী কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। পালিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অপতৎপরতা ছাড়াও অনলাইনে জঙ্গি সদস্য সংগ্রহ কার্যক্রমকে আইন শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন গোয়েন্দারা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, শতভাগ না হলেও জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রিপোর্ট আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় হামলা চালায় জঙ্গিরা। প্রতিরোধে ঘটনাস্থলে আসা ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ছাড়াও সে সময় বেকারিতে খেতে আসা ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে জিম্মি করে মেরে ফেলে জঙ্গিরা। পরে সাঁড়াশি অভিযানে কেবল সিটিটিসির হাতেই গ্রেপ্তার হয় অন্তত ৮২৬ জন জঙ্গি। আরও ১,৮৭৫ জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে অনেকটা নিয়ন্ত্রণে আসে জঙ্গিদের অপতৎপরতা। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে নেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রেডিকালাইজেশন যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে সাইবার স্পেসে, অনলাইন রেডিকালাইজেশন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেখানেও আমাদের মনিটরিং আছে। যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তারা যাতে পুনরায় ঝুঁকিতে না জড়ায়, সাজা খেটে বের হয়েছে তারা যাতে পুনরায় আবার তাদের সেই পূর্বের সংগঠনে অ্যাক্টিভ না হয়, ফিরে না যায়, সেই লক্ষ্যেও তাদের এই ডিরেডিকালাইজেশন প্রোগ্রাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই জঙ্গি হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি নির্মূল হয়েছে বলা হলেও ২ বছর আগে আদালত পাড়ায় হাজিরা দিতে আসা কয়েক জঙ্গিকে ফিল্মি কায়দায় ছিনিয়ে নেয় কারাগারের বাইরে থাকা জঙ্গিরা। এদের দুজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি। ২ পলাতক জঙ্গি, যদিও তারা গ্রেপ্তার হয় নাই সেই ২ জন, বাট আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী যে তারা গ্রেপ্তার হবে। হলি আর্টিজান হামলা মামলায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন আদেশের কপি পেলে আপিল করা হতে পারে বলে জানিয়েছেন সরকারের আইন কর্মকর্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়ে গেল ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। মাসব্যাপী ২২৪ জন সংসদ সদস্যের আলোচনা সমালোচনা পরামর্শ থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী তেমন কিছুই গ্রহণ করেননি। মাত্র ৩ ঘণ্টায় ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আগামী ১ বছরের ব্যয় নির্বাহে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাশ হয়, তাও আবার সর্বসম্মতিক্রমে। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। ৬ জুন পেশ হওয়া জাতীয় বাজেট পাশের প্রথাগত আনুষ্ঠানিকতা শেষ হল ৩০ জুন। শনিবার পাশ হয়ে গেছে অর্থবিল ২০২৪। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে আরও ১০ বছর কর অবকাশ সুবিধা বহাল রাখা, এলাকাটির উন্নয়নে প্রয়োজনীয় মালামাল আমদানিতে শূন্য শুল্ক ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি অর্থবিলে। রোববার বাজেট পাশের প্রক্রিয়াটি শুরু হয় সকাল ১১টায়। ২টার আগেই পাশ। মাঝে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের আগামী ১ বছরের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় বরাদ্দ পাশ করিয়ে নেওয়ার দাবি উত্থাপন করেন। শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বতন্ত্র এবং জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য দুর্বল কণ্ঠস্বরে ছাঁটাই প্রস্তাব দেন। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%, ১০,০০০ টাকায় প্রতি সপ্তাহে ২৫০ টাকা, প্রথম দিন প্রথম কিস্তিও ২৫০ টাকা, শেষ কিস্তিও ২৫০ টাকা। 4 বার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে। আর আপনি প্যাকেজেস লিমিটেডে লোন নিলেন 5% ইন্টারেস্টে, ইউনুস সাহেবের পারিবারিক প্রতিষ্ঠান।
যেভাবে এটাকে বিশ্বে পরিচয় দেয়া হয় সেই পরিচয়টি সঠিক নয়। এটি একটি স্ট্যাটিউটারি বডি, আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান। অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী বলতে পারেন যে আমরা 1 টাকা দেওয়ার কথা বলছি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। অবধারিতভাবে সেসব কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় নির্দিষ্টকরণ বিল। নির্দিষ্টকরণ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 1 জুলাই থেকে শুরু হবে 2024-25 অর্থবছর। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগাল্লেন এর 60 বছর পূর্তিতে এর বিশেষ প্রদর্শনী হবে চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির আহমেদ। বিশেষ প্রদর্শনী নিয়ে দারুণ অনুভূতি জানিয়ে বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে সে সময় সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে জানতে পারবে তরুণ প্রজন্ম। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। 13 নম্বর ফেকু ওস্তাগাল্লেন এদেশের প্রথম হাসির সিনেমা। 1966 সালের 1 জুন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচা ভাই, ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নম্বর ফেকু ওস্তাগাল্লেন এর চিত্রনাট্য প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটির 60 বছর উপলক্ষে সোমবার দুপুর 3টা 5 মিনিটে চ্যানেল আই পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে বিশেষ প্রদর্শনী হবে। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাগাল্লেনের মতো ছবি নির্মিত হয়েছে, এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণে যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়াটা বিশেষ আনন্দের বলেছেন সিইও রিয়াজ আহমেদ। সেই ছবিটি আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। 13 নম্বর ফেকু ওস্তাগাল্লেন চলচ্চিত্রটির গান সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটির সম্পাদনায় ছিলেন বশির হোসেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে গিয়ে ঠকছেন ক্রেতারা। কাজেই রক্ত পানি করা খাটুনির শ্রম, মাঠে কৃষকের তপস্যা, সরকারের ভর্তুকি, নীতি সহায়তা সবই ম্লান করে দিচ্ছে গুটি কয়েক মানুষের অতি মুনাফার মানসিকতা। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসে আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা এবং অর্থনীতি গবেষকদের প্রশ্নোত্তরে এ বিষয়গুলো উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন রিজভিনা ওয়াজ। ওই যে হাকিম আলী কাজ করছেন। 80-র দশকে হাকিম আলীর মৎস্য খামারের গল্প বলে শিক্ষিত তরুণদের মাছ পালন থেকে মাছ চাষে উদ্বুদ্ধ করা, মিসেস জামানের মুরগি পালন সহ কাল্পনিক চরিত্রকে তুলে ধরে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নায়কের আসনে নিয়ে আসার নেপথ্য কারিগর শাইখ সিরাজ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস তাকে বেশ কয়েক বছর আগে জ্যেষ্ঠ ফেলো নিয়োগ করেছে। সেই থেকে প্রতি বছরই অন্তত একবার সংস্থাটিতে একক বক্তৃতা মাটির মানুষ শাইখ সিরাজের। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি সরকারের
মানে মূল খাদ্য উৎপাদনের পেছনে সরকারের একটা লাগাতার একটা প্রণোদনা ছিল, ভর্তুকি ছিল, গবেষণা একটা বড় ভূমিকা রেখেছে, বিশাল ভূমিকা রেখেছে। 40 টাকার একটা এসওপুরের একটা প্যাকেট 250 টাকা কেন যাবে? কি ব্যাখ্যা আছে? আপনি কি দেবেন ব্যাখ্যায়? কোনো বাজার তদারকি, নিয়ম নীতি কোনো কিছুই নাই, এক কথায়। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষম আগামীর কৃষি নিয়ে নানা প্রশ্ন ছিল গবেষকদের। লিজিং অ্যারেঞ্জমেন্ট যেটা চলছে ইতিমধ্যেই, যেটা হর্টিকালচার, বাগান এবং মাছের পুকুরে আমরা ইতিমধ্যেই দেখছি, সেটা ক্রপ এগ্রিকালচারে, পটেটোতে এসছে, কন্ট্রাক্ট ফার্মিংয়ে, কিন্তু এখন পর্যন্ত দেখছি না যে মেজর ফুড গ্রেইন প্রোডাকশনে এই জাতীয় কোনো মোডে আসছে। এইসব বীজ যে কৃষকরা উৎপাদন করতো, এই টেকনোলজিটা তো হারিয়ে যাচ্ছে। তো এটা কি আমাদের ফুড সিকিউরিটিতে কোনো প্রভাব ফেলবে? এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, এটা কি আমাদের বায়োডাইভার্সিটির উপর এফেক্ট করছে না? সনাতনী কৃষি বনাম উচ্চ ফলনশীল আধুনিকতম কৃষি, কোনটাতে ভবিষ্যৎ? আলোচনায় উঠে এলো সেই বিতর্ক। সামগ্রিকভাবে ইনফ্লেশন বৃদ্ধির পেছনে ফুড ইনফ্লেশন বেশি ভূমিকা রাখছে নন ফুড ইনফ্লেশন। তো তাহলে আমাদের জানতে হয় এটার দাম বাড়ার ক্ষেত্রে কি প্রোডাকশনের ঘাটতি দায়ী নাকি অন্য কিছু দায়ী? এখানে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে মাছের ধানের খেতে কেন আমরা মাছ চাষ করব। ভ্যালু যদি বেশি হয়, আমি কৃষককে সেই সুযোগ কেন দেবো না? তাকে বর্ধিত আয়ের আমি কেন তাকে আটকে রাখবো? খাদ্য নিরাপত্তা কথা ধান চাষই করো। শাইখ সিরাজের 4 দশকের উন্নয়ন সাংবাদিকতায় মাঠের অভিজ্ঞতা থেকে গবেষণার খোরাক পেয়ে কৃতজ্ঞ বিআইডিএস, জানান মহাপরিচালক। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এখনই নীতিমালা করা প্রয়োজন বলে মনে করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, ভাইরাল কন্টেন্টের যুগে দায়িত্বশীল সাংবাদিকতা এখন অপরিহার্য। এবার করছেন লুৎফর রহমান সোহাগ। গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে রোববার দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের সদস্যরা। ধারণা নেন টিভি চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম আর ওটিটিতে পর্দার পেছনের কর্মযজ্ঞ সম্পর্কে। চ্যানেল আইয়ের বার্তা প্রধানের সঙ্গে মতবিনিময়ের সময় বিমান বাহিনীর সদস্যরা জানতে চান গণমাধ্যমটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। প্রশ্ন ছিল, নতুন প্রযুক্তির যুগে টেলিভিশন কিভাবে দর্শক শ্রোতাদের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াচ্ছে। যেই নীতি নৈতিকতা দিয়ে আপনার সমাজ, আপনার সংস্কৃতি, যেই পরিমণ্ডলে আপনার ধর্মীয় আচরণ, তার ভেতরের থেকে আপনি টেলিভিশন চালান। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া আসে তখন তো এটার কোনো সীমানা নেই, যে প্রান্ত থেকে যে কিছু বলতে পারছে, যাই কিছু, কিন্তু সেটার ভিতরে শুদ্ধাচার কতটুকু আছে, সেটার ভিতরে ইথিক কতটুকু আছে। ওটিটি প্ল্যাটফর্ম তো গ্লোবাল কম্পিটিশন, সেখানে এখন আপনি দেখছেন ওটিটিতে এত ছড়া বা এত চমকপ্রদ জিনিস দেখছেন, তা আমাদের দেশ তো সেটা করতে পারছে না। এইখানে আপনার বিধিনিষেধটা কোন জায়গায়? আপনার নিজস্ব কোনো নৈতিকতা, আপনার নিজস্ব কোনো ধর্মীয় মূল্যবোধ আলটিমেটলি থাকবে না। একটা নতুন কালচার গ্লোবালি তৈরি হবে। তো আমি মনে করি যে ওটিটি প্ল্যাটফর্ম এর জন্য একটা গাইডলাইন এখন তৈরি। আর আপনার প্রশ্ন তৈরি হচ্ছে যে আমরা আমাদের ওটিটিতে যা দেখাচ্ছি এটার মানও আরো উন্নত হতে হবে। গণমাধ্যমের নানা দিক থেকে শুরু করে হালের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন শাইখ সিরাজ। সতর্ক করেন ভাইরাল সাংবাদিকতার বিপদ সম্পর্কে। একজন সংবাদকর্মী বা একটা সংবাদ বিভাগের মানে জায়গাটাও হচ্ছে ওই জায়গায় যে আমাদের সংবাদ আছে, আমরা প্রচার করব, আমার প্রচুর ভিউ হবে, কিন্তু আমরা ওইখান থেকে অনেকটা পিছিয়ে। একটা সংবাদকে আমরা পাওয়ার পরেও বেশ কয়েকবার ক্রস চেক করি, তারপর সেটা প্রচার করি। সময়ের কারণে আপনি একটু ক্রস চেক না করে দেওয়াতে একটা টেলিভিশনের একটা প্রতিষ্ঠানের ইমেজ যে কত ক্ষতি হয়, এর ঘটনা তো হরহামে সেই করছে এবং কত ভাইরাল হলো, সেটা কখনোই টেলিভিশন চ্যানেল বা শিল্পী নির্ভর করা যায় না। এখানে পার্সোনালিটি, কোয়ালিটি। পরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রতিনিধিরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি।
আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও জার্মানি, কোপা আমেরিকায় মুখোমুখি মেক্সিকো। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। জানাবো কৃষি সংবাদ। চাঁদপুরে অনলাইনে মাছ বিক্রির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারক চক্র। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে মাদারীপুর সোসাইটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। রাহাত হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনাঞ্চল ধ্বংস ও নির্বিচারে গাছ কাটার কারণে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণে জোর দিচ্ছেন গবেষকরা। এমন অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় মাদারীপুরে 10 লাখ গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠনগুলো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন বিনিময়ে আমরা আল্লাহর রহমতে বেঁচে থাকি। তাই প্রত্যেক বাড়িতে গাছ লাগান। এলাকার সহযোগিতা নিয়ে আমরা সারা মাদারীপুরে এইভাবে আস্তে আস্তে করে পুরো এলাকায় আমরা ফলস এবং বনজ গাছকে আপনারা এই গাছগুলো নিয়ে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম অক্সিজেন পায়, সুস্থ থাকে, মাদারীপুরবাসী সুস্থ থাকে। মাদারীপুরকে একটি সবুজ নগরী হিসেবে উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। গাছটা খুব সুন্দর লাগবে, আমার অনেক ভালো লাগবে, এই জন্য আমি গাছে চান। সকলে মিলে যদি সবসময় গাছ লাগাতে শুরু করি তাহলে কিন্তু পরিবেশ ঠিক আগের মতো ফিরে আসবে। আগামী প্রজন্মের জন্য যেন আমরা একটা পরিবেশ বান্ধব পরিবেশ করতে পারি, এই উদ্দেশ্যে আমিও একটা গাছ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সব উপজেলায় এমন কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি। আমরা আম গাছ দিয়েছি, লিচু গাছ দিয়েছি, কাঁঠাল গাছ দিয়েছি, লেবু গাছ দিচ্ছি। এই গাছগুলো সম্পূর্ণ কলম গাছ, এই বছর লাগালে আগামী বছর আমরা ফল পাবো। সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।